আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা আইসিটি আজকে চ্যাপ্টার 2 পড়ব, কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। তাহলে এখানে দুইটা শব্দ আছে, দেখো, একটা হচ্ছে কি কমিউনিকেশন সিস্টেমস আর একটা হচ্ছে কি নেটওয়ার্কিং। তাহলে প্রথমে আমরা দেখি যে কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি। অর্থাৎ কম্পিউটারের ক্ষেত্রে বা আইসিটির ক্ষেত্রে কমিউনিকেশন বলতে কি বোঝায় যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইস, অর্থাৎ এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক মোবাইল থেকে অন্য মোবাইলে তারের সাহায্যে বা তারবিহীন যে যোগাযোগ, ঠিক আছে, বা ডাটা আদান প্রদান করা হয়, সেটাই হচ্ছে কি কমিউনিকেশন। আর সিস্টেমস মানে কি এই কমিউনিকেশনের জন্য, অর্থাৎ উৎস থেকে গন্তব্যে ডাটা আদান প্রদানের জন্য যে সমস্ত ডিভাইস বা যা কিছু প্রয়োজন, অর্থাৎ হার্ডওয়্যার সফটওয়্যার সব কিছু মিলেই হচ্ছে কি কমিউনিকেশন সিস্টেমস। আর নেটওয়ার্কিং মানে কি যে একাধিক ডিভাইসের মধ্যে পরস্পর কানেকশন থাকবে এবং তাদের মধ্যে ডাটা আদান প্রদান করা হয়, সেটা হচ্ছে কি নেটওয়ার্কিং। তাহলে দেখো প্রথমে কি বলছে, ডাটা কমিউনিকেশনের ধারণা। তাহলে কম্পিউটার নেটওয়ার্কের ব্যবস্থার মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ইলেকট্রনিক্স ডিভাইস থেকে অন্য ইলেকট্রনিক্স ডিভাইসে ডাটা বা ফাইল আদান প্রদান করার প্রক্রিয়াকে বলা হয় কি ডাটা কমিউনিকেশন বলা হয়। রেকর্ড হচ্ছে না? জি স্যার। আচ্ছা, এই ডাটা কমিউনিকেশনের যে উপাদানগুলো লাগবে সেটা হচ্ছে 5টা উপাদান। উৎস, তারপর হচ্ছে উৎস বা সোর্স বলা হয় প্রেরক বা ট্রান্সমিটার, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। উৎস হচ্ছে কি, মনে করো আমি একটা মেইল করতে চাচ্ছি বা আমি একটা চিঠি পাঠাবো, তাহলে আমি হচ্ছে উৎস। প্রেরক হচ্ছে কি, ট্রান্সমিটার হচ্ছে কি যে ডাক বাক্স, ডাক, ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সমিটার। মাধ্যম হচ্ছে কি ওই চিঠিটা কিভাবে নিয়ে যাবে, অর্থাৎ চিঠিটা হেঁটেও যেতে পারে অথবা গাড়িতে করে নিয়ে যেতে পারে, ঠিক আছে, যার কাছে তুমি পাঠাবা যে এলাকায়, সেই এলাকায় নিয়ে যাবে, এটা হচ্ছে মিডিয়াম। আর প্রাপক বা রিসিভারকে ওইখানের পোস্ট অফিস, ওই পোস্ট অফিস থেকে কি করা হয় যে আবার গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। এটা হচ্ছে, দেখো একটা উদাহরণ দেখো, এটা হচ্ছে সোর্স সিস্টেম, এটা হচ্ছে কি ডেস্টিনেশন সিস্টেম। সোর্স সিস্টেমের মধ্যে কি সোর্স এবং ট্রান্সমিটার। তাহলে এখানে কি করা হয়, সোর্স মনে করো একটা কম্পিউটার, তুমি এখান থেকে একটা মেইল পাঠাবা এই কম্পিউটারের কাছে, তাই না? তাহলে তুমি এখান থেকে মেইল করলা, তাহলে এটা হচ্ছে কি প্রথমে কি থাকবে, ডিজিটাল ডাটা থাকবে। তো এই মডেমটা হচ্ছে কি ট্রান্সমিটার, আর এই ওয়ার্কস্টেশন বা কম্পিউটারটা হচ্ছে কি সোর্স। তাহলে এখান থেকে কি মডেমটা কি করবে, এই প্রথম মডেমের কাজ কি মডুলেশন করা। প্রথম মডেমের কাজ কি মডুলেশন করা। মডুলেশন মানে কি ডিজিটাল ডাটা থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবে, ডিজিটাল থেকে অ্যানালগ ডাটায় কনভার্ট করবে, ঠিক আছে, এই ট্রান্সমিটার। আর এই ট্রান্সমিশন সিস্টেম বা মিডিয়ামটা কি পাবলিক টেলিফোন নেটওয়ার্ক, এ কি করবে, এই সিগন্যালটাকে অর্থাৎ অ্যানালগ সিগন্যালটাকে এই মডেমের কাছে নিয়ে আসবে। এই মডেম মানে কি ডিমডুলেশন করা, ঠিক আছে। প্রথম মডেমের এম হতে হয় মডুলেশন, আর ডিম হচ্ছে কি ডিমডুলেশন করা। তাহলে এ কি করবে, আবার অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে এই সার্ভারে বা ডেস্টিনেশন কম্পিউটার কাছে পাঠাবে, তুমি যার কাছে মেল করবে তার কাছে পৌঁছাবে, ঠিক আছে। এইভাবে সোর্স থেকে ডেস্টিনেশনে আমরা ডাটাটা পাঠাতে পারবো। তাহলে প্রথমে কি করবে, এই ওয়ার্কস্টেশন বা কম্পিউটার কি করবে, প্রথমে ডিজিটাল ডাটাকে এই মডেমের কাছে পাঠাবে। এই মডেম কি করবে, যে তোমার মেইলটাকে কি করবে, আবার ডিজিটাল থেকে ডেস্টিনেশন ডাটা পাঠানো যায়। এরপর দেখো এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে মেসেজ আর একটা হচ্ছে প্রোটোকল। মেসেজ হচ্ছে কি উৎস থেকে যা প্রেরণ করা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে কি মেসেজ, টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ, কোনো নাম্বার, এগুলো আমরা পাঠাতে পারি, দ্যাট ইজ কল্ড মেসেজ। আর প্রোটোকল হচ্ছে কি সেট অফ রুলস, ঠিক আছে, একটি সফটওয়্যার দ্বারা তৈরি এক ধরনের নিয়মকানুন সংক্রান্ত কমান্ড বা নির্দেশাবলী যা দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে নির্ভুলভাবে ডাটা আদান প্রদান করা যায়। যেমন কি টিসিপি আইপি প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এফটিপি প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এরপর কি আছে দেখো, ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কি, বা ইংরেজিতে বলে বিপিএস, বিট পার সেকেন্ড, অর্থাৎ প্রতি একক সময় যে পরিমাণ বিট এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ট্রান্সফার করা হয় সেটাকে বলা হয় কি ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ, ঠিক আছে। ব্যান্ডউইথ হলো কি একক কি বিপিএস বা বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে আমরা যে পরিমাণ ডাটা পাঠানো হবে, ঠিক আছে, সোর্স, সেটা হচ্ছে কি ব্যান্ডউইথ বলা হয়। ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ তিন ধরনের হয়, যেটা একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, আর একটা হচ্ছে কি ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। তা ন্যারো ব্যান্ডের ডাটা ট্রান্সমিশন স্পিড কত, 45 বিপিএস থেকে 300 বিপিএস। এটাকে কি বলে, সাব ভয়েস ব্যান্ডও বলা হয়। এটাকে একটা ধীর গতির ব্যান্ডউইথ। ন্যারো ব্যান্ডটা হচ্ছে সবচাইতে ডাটা ট্রান্সমিশন স্পিড কম,
এটা টেলিগ্রাফিতে ব্যবহার করা হয়। ভয়েস ব্যান্ড কত? এর ডাটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে 1200 বিপিএস থেকে 9600 বিপিএস বা 9.6 কিলোবিট পার সেকেন্ড। ঠিক আছে, এটা ব্যবহার করে কোথায়? টেলিফোনে ব্যবহার করা হয়। তারপর কম্পিউটার থেকে প্রিন্টারে ব্যবহার করা হয়। এরপর ব্রডব্যান্ডে ব্যবহার করা হয়ে থাকে। আর এর ডাটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে 1 মেগাবিট পার সেকেন্ড। কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবারে ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে কি দেখো, ডাটা ট্রান্সমিশন মেথড। তাহলে কি আমরা এখানে ব্যান্ডউইথ কয় প্রকার? 3 প্রকার: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডের ডাটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে কত? 1 মেগাবিট পার সেকেন্ড বা তার বেশি হতে পারে। সবচাইতে ডাটা ট্রান্সমিশন স্পিড কোনটা কম? ন্যারো ব্যান্ডে। তারপর কি ভয়েস ব্যান্ডের সাথে বেশি, সবচাইতে বেশি কি ব্রডব্যান্ডে। এরপর কিছু ডাটা ট্রান্সমিশন মেথড। বিট ও ডাটা, বিটগুলো ডাটা সমন্বয়ের উপর ভিত্তি করে যে ডাটা পাঠানো হয় বিটের উপর, বিট সিঙ্ক্রোনাইজেশন সেটা বলা হয়ে থাকে। যে সমন্বয়ের প্রয়োজন সেটা হচ্ছে বিট সিঙ্ক্রোনাইজেশন। এই বিট সিঙ্ক্রোনাইজেশন উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিকে 3 ভাগে ভাগ করছে: অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন এবং আইসোক্রোনাস। অ্যাসিঙ্ক্রোনাস কোনটা? যে ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা পাঠানো হয়। ঠিক আছে, একটা একটা ক্যারেক্টার ডাটা পাঠানো হয়, তাকে বলে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। যেমন কিবোর্ড থেকে কম্পিউটারে ডাটা পাঠানো হয় কিভাবে? যে অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেমে। কিবোর্ড থেকে আমরা কম্পিউটারকে একটা একটা ক্যারেক্টার ডাটা পাঠাই, এ বি সি ডি। এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেম। দেখো এখানে একটা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি, যেমন কি ঢাকা। ঠিক আছে, এ একটা পাঠানো হলো, কে পাঠানো হলো, এ পাঠানো, এইভাবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারের সাইজ হচ্ছে কত? 8 বিট ক্যারেক্টার। এর শুরুতে একটা স্টার্ট বিট এবং শেষে একটা স্টপ বিট পাঠানো হয়। টোটাল হচ্ছে কত? 8 আর 1 9, 1 10। এবং স্টপ বিটটা কয়টা? শুরুতে একটা স্টার্ট বিট, স্টপ বিট 1 বিটও হতে পারে, 2 বিটও হতে পারে। তাহলে কি এটাকে বলে ওভারহেড বলা হয়, যে স্টার্ট বিট স্টপ বিট বলা হয়। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আমরা এই ওভারহেড সংযুক্ত করছি। তাই প্রেরক কম্পিউটার যে কোনো সময় ডাটা পাঠাতে পারে অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেমে। পরপর দুটি ক্যারেক্টারের মধ্যে যে বিরতির সময় সেটা সমান নয়, ভিন্ন হতে পারে। যে কোনো সময় আমরা পাঠাতে পারি। এবং অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেমের ক্ষেত্রে কি কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। প্রতিটি ক্যারেক্টার পাঠানোর শুরুতে স্টার্ট বিট এবং শেষে একটা বা দুইটা আমরা স্টপ বিট সংযুক্ত করি। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কি? প্রেরক যে কোনো সময় ডাটা পাঠাতে পারে এবং গ্রাহক তা যে কোনো সময় গ্রহণ করতে পারে। ডাটা পাঠানোর জন্য প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না এবং এটার সেটআপ কস্ট কম হয়। আর অসুবিধা কি? সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় অ্যাসিঙ্ক্রোনাসের দক্ষতা কম। ডাটা ট্রান্সমিশন তুলনামূলকভাবে এটা গতি কম, কারণ একটা একটা ক্যারেক্টার আমরা পাঠাবো এবং প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আমরা স্টার্ট বিট স্টপ বিট পাঠাচ্ছি, সুতরাং এটা একটা ওভারহেড। তারপর প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন হচ্ছে, এটা একটা খরচ হচ্ছে না, এটা সুবিধা প্রাইমারি স্টোরেজ ডিভাইসের। আর প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন হচ্ছে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে। সিঙ্ক্রোনাসে ডাটা পাঠানো হবে কিভাবে? প্রথমে কি করা হয়? ডাটাগুলোকে এই প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংযুক্ত করা হয়, তারপর ব্লক করা হয় বা প্যাকেট করা হয়। এক একটা প্যাকেটের সাইজ হতো 80 থেকে 132টা ক্যারেক্টার পাঠানো হয়। ব্লক আকারে পাঠানো হবে, দুইটা ব্লকের মাঝখানের বিরতির সময় কি সমান থাকবে। এটা হচ্ছে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন বলা হয়। বুঝতে পারছো? এবং দুইটা ব্লকের মাঝখানে বা প্যাকেটের মাঝখানে কি বিরতির সময় সবসময় সমান থাকবে। এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে স্টার্ট বিট বা স্টপ বিট সংযুক্ত করা হয় না, কিন্তু যে এখানে প্রত্যেকটা ব্লকের শেষে, শুরুতে এবং শেষে হেডার ফাইল, হেডার ইনফরমেশন এবং ট্রেলার ইনফরমেশন সংযুক্ত করা হয়। এবং দুইটা ব্লকের মাঝখানের বিরতির সময় সবসময় সমান থাকবে। দুইটা ব্লকের মাঝখানের যে বিরতি সমান থাকবে। ডাটাকে ব্লক আকারে পাঠানো হবে। 80 থেকে 132টা ক্যারেক্টার নিয়ে ব্লক তৈরি করা হয়। পরপর দুটি ব্লক পাঠানোর মধ্যবর্তী বিরতির সময়টা সমান থাকবে। প্রত্যেকটা ব্লকের শুরুতে হেডার ফাইল এবং শেষে ট্রেলার ইনফরমেশন যুক্ত করা হয়। আর সুবিধা কি বলছে? এটা দক্ষতা বেশি থাকবে, বেশি থাকবে। ডাটা ট্রান্সমিশনের জন্য এটা সুবিধাজনক। আর অসুবিধা হচ্ছে কি, যেহেতু প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন, সুতরাং কস্ট বেশি পড়বে, ব্যয়বহুল এটা। অ্যাসিঙ্ক্রোনাস এবং সিঙ্ক্রোনাসের পার্থক্যটা পড়বে। তাহলে বুঝতে পারছো এটার পার্থক্য কি? অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আর সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে ব্লক আকারে। প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, এটার প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। এটার গতি কম, এটার গতি বেশি। এটার দক্ষতা কম, দক্ষতা বেশি। স্টার্ট বিট স্টপ বিট যুক্ত হয়, এটা স্টার্ট বিট স্টপ বিট যুক্ত হয় না। প্রত্যেক দুইটা ক্যারেক্টার মাঝে বিরতির সময় সমান হয় না, আর এটা বিরতির সময় সমান হয়। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আইসোক্রোনাস সিস্টেম কোনটা? এটা একটা উন্নত ভার্সন বা মডিফিকেশন সিঙ্ক্রোনাসের। এটার ক্ষেত্রে ব্লক আকারে পাঠানো হবে, কিন্তু দুইটা ব্লকের মাঝখানের যে বিরতির সময়, সেই বিরতির সময়টা শূন্য করা হবে। ঠিক আছে, দুইটা বিরতির সময় শূন্য করা হবে। মনে করো তোমার আলু হলো, আলুগুলো কি বস্তা করলা,
এক এক বস্তা যখন মাথায় তুলে দিলে তখন হবে কি সিনক্রোনাস, আর এই বস্তাগুলো যখন তুমি ট্রাকে তুলে দেবে সেটা হবে কি আইসোক্রোনাস। তার মানে কি বিরতির সময় শূন্য হয়ে গেল, তাহলে আরো ফাস্টার হয়ে গেল আইসোক্রোনাস সিস্টেম। এরপর আছে ডাটা ট্রান্সমিশন মোড, অর্থাৎ ডাটা ট্রান্সফার দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে এটা, অর্থাৎ এ শুধু বিকে ডাটা পাঠাতে পারবে, একদিকে ডাটা পাঠানো যাবে, রেডিও, টেলিভিশন, পেজার, সিমপ্লেক্স সিস্টেম। অর্থাৎ প্রেরক ডাটা পাঠাবে, গ্রাহক শুধু রিসিভ করবে। আর হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে কি, হাফ ডুপ্লেক্স সিস্টেম উভয় স্টেশনে উভয়ের দিকে ডাটা পাঠাতে পারবে, উভয়ের দিকে, কিন্তু একই সময় না। একজনের পাঠানো শেষ হবে, আরেকজন রিসিভ করবে, তারপর এই জন্য পাঠানো শেষ হলে তখন আবার বি একে ডাটা পাঠাতে পারবে, যেমন কি ওয়াকি টকি। আর ফুল ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্স উভয় সিস্টেম কি উভয় দিকে একই সময় ডাটা পাঠাতে পারবে, ঠিক আছে, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স সিস্টেম। একই সময়, যেমন মোবাইল ফোন, একই সাথে দুইজনকে ডাটা পাঠাতে পারবে ফুল ডুপ্লেক্স সিস্টেমে। দেখো এছাড়া কি আছে, আবার প্রাপকের সংখ্যা ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে এটাকে 3 ভাগে ভাগ করছে, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট। ইউনিকাস্ট কোনটা, সিমপ্লেক্স, সাব ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এটাকে বলা ইউনিকাস্ট। আর মাল্টিকাস্টের ক্ষেত্রে দেখো ডাটা ট্রান্সমিশন নেটওয়ার্কে কোনো নোড থেকে ডাটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের সকল নোডেই না পেয়ে শুধুমাত্র নির্দিষ্ট গ্রুপের, মাল্টিকাস্ট অর্থাৎ গ্রুপ আকার, এই একটা গ্রুপ আছে, এই একটা গ্রুপ আছে, মনে করো এ ডাটা পাঠাবে, এ যখন এই গ্রুপকে পাঠাবে তখন এই গ্রুপ পাবে না, ঠিক আছে, এটাকে বলা কি মাল্টিকাস্ট। আর ব্রডকাস্ট সিস্টেমের ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কি সবাই রিসিভ করতে পারবে, একটা রেঞ্জের মধ্যে সবাই, যেমন টেলিভিশনে যখন ডাটা পাঠানো হবে ওই রেঞ্জের মধ্যে যারা থাকবে সবাই কি করবে, ওই রিসিভ করতে পারবে, যেমন রেডিও সিস্টেম, টেলিভিশন, এটাকে বলে ব্রডকাস্ট মেথড, ঠিক আছে। এরপর আমরা কি ডাটা কমিউনিকেশন মাধ্যম, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা ডাটা কমিউনিকেশন মাধ্যম পড়ব, ঠিক আছে।